স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দীন ইসলাম, ভাই সহ গোয়েন্দার কাছে ধরা। সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যায় 22 জনের বিরুদ্ধে মামলা, শরীয়তপুরে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত 4। শিশু ধর্ষণের 4 রকম প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ 10 চিকিৎসক ও এসপিকে হাইকোর্টে তলব। বিকেলে বসছে সংসদের 11তম অধিবেশন, যোগ দেবেন সব সংসদ সদস্য। সংশোধন হবে পরীক্ষায় অটো পাস আইন। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রায় প্রতিদিনই সহিংসতা, সংখ্যায় প্রার্থী ও ভোটাররা, টহল চেকপোস্টেই সীমাবদ্ধ পুলিশ। সংবাদে সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বরিশালের দীন ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সচিবের পিএস বা কম্পিউটার অপারেটর পরিচয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এভাবে পুলিশ, বিজিবি সহ নানা বাহিনীতে নিয়োগ, পদায়ন, বদলি, এমনকি মামলা থেকে নিষ্পত্তি বা অভিযোগপত্র পরিবর্তন করে দেওয়ার নামে 6 বছর ধরে চলছে তার প্রতারণা। সম্প্রতি ভাই সহ ধরা পড়েছেন গোয়েন্দা পুলিশের হাতে। দীন ইসলাম ঢাকায় আসেন 2014 সালে। এক কর্মকর্তার মাধ্যমে যাতায়াত শুরু করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সে সুযোগে জেনে নেন পদস্থ কর্মকর্তাদের নাম, পদবি। পরে ভুয়া আইডি কার্ড বানিয়ে বনে যান কম্পিউটার অপারেটর। শুরু করেন নিয়োগের নামে প্রতারণা। মন্ত্রণালয়ের প্যাড বানিয়ে তৈরি করেন নিয়োগপত্র। ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নে চাকরির কথা বলে বরগুনার আমিরুল ইসলাম ও তার ভাইয়ের কাছ থেকে নেন 14 লাখ টাকা। ভাই আছে তো, মামা তো ভাইয়ের স্বাস্থ্য ভাই, এদের চাকরি দেওয়ার কথা কই, টাকা নিয়েছিল। টাকা নেওয়ার পর তো চাকরি তো আমার হয় নাই, কপাল খারাপ। সেই ভদ্রলোক নাকি ধরা খাইছে, আমরা তো অলরেডি করে মামলাও করে দিছি। দুদক কর্মকর্তা পরিচয়ে মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। আমাকে ঘেরাও করলো, যাব আপনি মোবাইল কয়টা চালান? 2টা। বিকাশে টাকা আছে, ক্যাশ টাকা আনছেন, 2 লক্ষ টাকা এখন দিতে হবে, না দিলে আপনাকে আমরা উঠায় নিয়ে যাব, আপনাদের চলেন, আপনার নামে মামলা আছে অনেক, থানায় দিয়ে দেবো। এখানেই শেষ নয়, মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম ভাঙিয়ে থানায় মামলা, এমনকি অভিযোগ বদলে দেওয়ার চেষ্টারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব ঘটনাতেই দীন ইসলাম ও তার ভাইকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আমি মাঝে মাঝে বলতাম যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, তো স্যার অফিস সহকারী বলছিলাম, ঠিক আছে, একটা অভিযোগ আছে এই নামে, অভিযোগটা একটু ভিন্নভাবে দেখা যায় কিনা, এইভাবে আমি পরিচয় দিচ্ছিলাম। গোয়েন্দারা জানাচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয় সাধারণের পাশাপাশি তার ফাঁদে পা দিয়েছেন নানা বাহিনীর সদস্যরাও, খুইয়েছেন কোটি টাকা। নিয়োগ, বদলি, পদোন্নতি অথবা মামলা করে দেয়া, মামলা তদন্তকে প্রভাবিত করার, এগুলি শত শত ঘটনা ঘটিয়েছে এবং সেই কারণে তারা বিপুল পরিমাণে টাকা উপার্জন করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করি এবং তারা প্রাথমিকভাবে স্বীকারও করতে যাচ্ছে। দীন ইসলামের প্রতারণার সঙ্গে মন্ত্রণালয়ের কারো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যায় আরেক প্রার্থী শাহাদ হোসেনকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ছেলে আবুল হোসেন হৃদয় বাদী হয়ে রোববার রাতে সদর থানায় মামলা করেন। এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নিহত তরিকুল ইসলাম খানের পরিবারের সঙ্গে দেখা করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। ভোটে জয়ের আনন্দ থাকার কথা ছিল তরিকুল ইসলাম খানের বাড়িতে, কিন্তু স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন তরিকুল ইসলাম খান। শনিবার ফল প্রকাশের পর খুন হন ছুরিকাঘাতে। স্বজনদের অভিযোগ, পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন ও তার সমর্থকেরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গতকালকে আমাদের সেন্টারে 8টার সময় বলে গেছে আমি যদি হেরে যাই
তাহলে যে কোনো এক ভাই করে মেরে ফেলামু। হঠাৎ করে পিছন থেকে তাকে ছুরি মারে, ওখানে একদম সে আমাদের একটা বড় দেশের ছায়ার মতো ছিল। সে আজকে আমাদের পডকাস্টে ভেঙে গেছে। আমরা বিচার চাই, ফাঁসি চাই, আর কিচ্ছু না। জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। তরিকুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। ঘটনা সংক্রান্তে আমাদের কাছে যে তথ্যপত্রগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করছি এবং গতকাল রাত সারা রাতই আমরা কাজ করেছি। আমরা এই ঘটনার একেবারে প্রায় কাছাকাছি চলে এসেছি এবং একটু সময় লাগবে। আর তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে তথ্যগুলো আপনাদের সামনে পুরোপুরি উপস্থাপন করছি না, তবে আমরা ফাইন্ড আউট করে ফেলেছি অলমোস্ট। ময়নাতদন্তের পর রোববার তরিকুল ইসলাম খানের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয় তাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভেদরগঞ্জের ইউএনও আল নাসির জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মান্নান হাওলাদার ও বিদ্রোহী প্রার্থী আবুল বাশার চৌকিদারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। মান্নান হাওলাদারের অভিযোগ, রোববার রাতে তার সমর্থকদের উপরে হামলা চালায় আবুল বাশার চৌকিদারের সমর্থকরা। তবে সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ করেন আবুল বাশার চৌকিদারও। দফায় দফায় সংঘর্ষে এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। ঘটে ককটেল বিস্ফোরণ। শিশু ধর্ষণের 4 রকম প্রতিবেদন দেয় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ 10 চিকিৎসক এবং পুলিশ সুপার সহ 3 পুলিশ সদস্যকে তলব করেছে হাইকোর্ট। আইজিপি ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। মামলার বিবরণীতে দেখা যায়, গত বছরের 4 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদের ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7 বছরের শিক্ষার্থীর ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় 4টি মেডিকেল প্রতিবেদন দেওয়া হয়। প্রথম 2টি প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ না পাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু পরে আরও 2টি প্রতিবেদনে বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বছর এই মামলার আসামি 11 বছরের এক শিশু জামিন চাইতে এলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে রোববার ব্রাহ্মণবাড়িয়াতে চলা ধর্ষণের মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। একই সাথে সিভিল সার্জন ও পুলিশ সদস্যদের 18 ফেব্রুয়ারি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মামলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হকের আদালতে চার্জ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার 8 আসামিকে রোববার সকাল 11টায় কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে শুরু হয় চার্জ গঠনের শুনানি। মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাহুল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। শুনানিতে আসামিদের 3 জনের জামিন ও 2 জন অব্যাহতি চাইলে বিচারক তা নাকচ করে দেন। আজকে ছিল 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 8 জনের বিচারের জন্য রেডি হয়ে গেছে। বাদীপক্ষের আইনজীবীরা জানান, এই চার্জ গঠনের মাধ্যমে আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যথাযথ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা তাদের। এক্সপার্টরা যে কাগজপত্র আছে সেইগুলোর ভিত্তিতে সবকিছু মিলিয়ে আসবে রায়। এই মুহূর্তে বলা যাবে না যে রায় কিভাবে হবে বা কতটুকু শাস্তি। আমরা সবাই কামনা করতেছি এবং এই মামলায় দেশবাসীও কামনা করতেছে যাতে উপযুক্ত বিচার হয় এবং এদের উপযুক্ত শাস্তি হয়। তবে আসামিদের আইনজীবীরা বলছেন, মামলার সব অভিযোগ সত্য নয়। তদন্ত সাপেক্ষে তারা অনেককেই নির্দোষ প্রমাণ করতে পারবেন। আমার আসামি যেটা আমি টোটালি নির্দোষ। চার্জশিটের মাঝে আইছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার। গত বছরের 25 ডিসেম্বর রাতে সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরদিন সকালে নির্যাতিতার স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। 3 ডিসেম্বর মামলায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
এতে ৮ জনের মধ্যে ৬ জনকে ধর্ষণে সরাসরি এবং ২ জনকে তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। মামলায় সাক্ষী রাখা হয় ৪৯ জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে রোববার রাত 11:30 থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া ঘাটে নদীর দুপারে আটকা পড়ে কয়েকশো যানবাহন। ভোগান্তিতে পড়েছেন চালক যাত্রীরা। আরো জানাতে ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তে তো ভোর হয়ে গেছে, সেক্ষেত্রে গতকাল রাত 11:30 থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে কুয়াশার পরিস্থিতি কি এবং কখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে? দেখুন, কুয়াশার ঘনত্বটা এত বেশি যে 20 ফুট দূরত্বে কি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। আর এই ঘন কুয়াশার কারণেই কিন্তু গত রাত 11:30 থেকে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তারপর থেকে কিন্তু ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হয়ে থাকে। এই মুহূর্তে কিন্তু ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে পারের অপেক্ষায়। আর এই পারের অপেক্ষায় থেকে সারা রাত প্রচন্ড দুর্ভোগের মধ্যে রয়েছে চালক এবং যাত্রীরা। আমি একটু আগে খুলনা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রী লাবু মিয়ার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে রাত 12টার সময় এই দৌলতদিয়া ঘাট এলাকায় এসে পৌঁছায়, তখন থেকে কিন্তু সারা রাত এই ঘাট এলাকাতেই রয়েছে এবং তিনি একটি অভিযোগ করছেন যে রাতের বেলায় বাসের মধ্য থেকে কোনো এক সময় তার যে ব্যাগটা ছিল সেই ব্যাগের মধ্যে টাকা ছিল, প্রয়োজনীয় কাগজপত্র ছিল এবং জামা কাপড়ও ছিল। সেই কাপড়টা নাকি, সেই ব্যাগটা নাকি চুরি হয়ে গেছে, এমনটাই অভিযোগ তিনি আমাদেরকে করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট এখানে ঘাট এলাকায় যে পুলিশ সদস্যরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আমরা করেছি মোবাইল ফোনে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, যে কারণে শীত মৌসুম এলেই কিন্তু ঘন কুয়াশার কারণে তাদের বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ রাখতে হয় দুর্ঘটনা এড়াতে। তবে কুয়াশার ঘনত্ব না কাটা পর্যন্ত আসলে তারাও সঠিকভাবে বলতে পারছেন না যে কখন থেকে ফেরি চলাচল শুরু হবে। আর এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণেই ঘাট এলাকায় যানবাহনের জট সৃষ্টি হয়ে রয়েছে, যাত্রী এবং চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সকাল 10টার পরে গিয়ে এই রুটে হয়তোবা ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে মনে করছে স্থানীয়রা। ঘাট এলাকা থেকে যোগ দিয়েছিলেন আমাদের প্রতিনিধি শামীম রেজা। বিকেলে বসছে একাদশ সংসদের 11তম অধিবেশন। বছরের প্রথম এ অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চলতি সংসদের 12 কার্যদিবসের এই অধিবেশন চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে করোনা পরীক্ষা করে সব সংসদ সদস্য প্রথম দিনের কার্যক্রমে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। করোনাকালে গেল বছরে চলতি সংসদে 53 কার্য দিবসে পাশ হয় 27টি বিল। 2019 সালে এই আইন প্রণয়নের সংখ্যা ছিল 19টি। সরকারি দলের সংসদ সদস্যরা জানান, করোনার সংক্রমণ এড়িয়ে সংসদীয় গণতন্ত্র চর্চা অব্যাহত রাখাই ছিল গত বছরের মূল চ্যালেঞ্জ। এপ্রিল মে মাসে লকডাউনের সময় ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত 41টি সংসদীয় কমিটির মধ্যে মাত্র কয়েকটি মাসে একবার তাদের নিয়মিত বৈঠক করে। সরকারকে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে ফরেন অ্যাফেয়ার্স কমিটি দায়িত্ব পালন করেছে, কারণ আমাদের রুলস অফ প্রসিজার অনুযায়ীও বলা আছে যে প্রতি মাসে কমপক্ষে একটা মিটিং করবে এই স্ট্যান্ডিং কমিটি। আমরা সেটা পালন করার চেষ্টা করেছি। রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য দীর্ঘ হবার কথা থাকলেও এবার চলবে মাত্র 12 কার্যদিবস। সংক্রমণ এড়াতে 2020 সালে শেষ 4টি অধিবেশন ছিল সংক্ষিপ্ত। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে এমপিদের উপস্থিতিও সীমিত রাখা হয়। তবে এবারে একটু ব্যতিক্রম করে প্রথম দিন সব নির্বাচিত জনপ্রতিনিধিকেই সংসদে যোগ দেবার আমন্ত্রণ জানাবে সংসদ সচিবালয়। মহামান্যর ভাষণ প্রথম দিন সকল সংসদ সদস্যদেরকেই আমরা দাওয়াত দেব, যাদের করোনা হয়নি, মানে এখন করোনা ভাইরাস, তাদের পরবর্তীতে সবাইকে আমরা ধারাবাহিকভাবে কে কবে আসবে বলে দেব। কমপক্ষে 12 দিন হতে পারে। হয় একবার টেস্ট করলে আমরা 14 দিনের মধ্যে 2 দিন আগে করতেছি, হয়তো 12 দিনে আমরা কভার করব।
হুইপ জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন সংশোধন ছাড়াও আরও 3টি বিল এই অধিবেশনে পাশের সম্ভাবনা রয়েছে। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রায় প্রতিদিনই সহিংস ঘটনার কারণে প্রচার উৎসবে ভাটা পড়েছে কিছুটা, আর ভোট দেওয়া নিয়েও শঙ্কায় পড়েছেন নগরবাসী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগের কথা জানলেও টহল আর চেকপোস্টের মধ্যে সীমাবদ্ধ পুলিশের কার্যক্রম। চট্টগ্রাম সিটি নির্বাচনের বাকি আর 1.5 সপ্তাহ। প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। এর মধ্যে হামলা, নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার ছেঁড়া সহ সহিংস নানা ঘটনায় জড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকরা। এতে সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন নগরবাসী। যে পরিমাণ সহিংসতা, মানুষ একটা ভয়ের মধ্যে আছে, ভয় কাজ করতেছে সবার মাঝে। তাই জীবনের ঝুঁকি নিয়ে কেউ, আমার মনে হয় না যে ভোট কেন্দ্রে যাবে। সব জায়গায় যে ধরনের মারামারি চলতেছে, আসলে আমরা খুব সন্দেহান যে আমরা খুব রিল্যাক্সে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আদৌ ভোট দিতে পারবো কিনা। সহিংসতার কারণে উৎসবমুখর প্রচারের পরিবেশে ভাটা পড়তে শুরু করেছে। ঘটনায় জড়িতরা পরস্পরের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে, আর দায় এড়াতে পরস্পরকে দুষছেন প্রার্থীরা। এরা তো এখন জনসমর্থন হারিয়ে পাগল হয়ে গিয়েছে, তাই বিভিন্ন ইস্যু তৈরি করবেই। কোথায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কোন ছাত্রলীগ কর্মী কোথায় তাদেরকে বাধা দিয়েছে বলুক। তাদের মধ্যে মারামারি করে আমাদের মামলা দেওয়া হচ্ছে। কাজের দড়ি সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা ঘুরপাক করছে। কাজে একটা সুন্দর ক্লাইমেট করার জন্য তো আমরা নির্বাচনে নেমেছি। আজকে ধরেন করোনার ক্রাইসিসের মধ্যে, এই মহামারীর মধ্যে ধরেন আমরাও তো রিস্ক নিয়ে আছি। পুলিশের দাবি, এখন পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তায় কেন্দ্রভিত্তিক পরিকল্পনার ছক করছেন তারা। এই সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আমাদের যে আইন শৃঙ্খলা কার্যক্রমকে আরো বেগবান করার জন্য আমাদের এই চেকপোস্টটা আমরা এখন নিয়মিত করে আছি। বিভিন্ন পয়েন্টে আকস্মিকভাবে আমরা আগে থেকে ঠিক করি না, কিন্তু আকস্মিকভাবে এক একটা পয়েন্টে এক এক সময় আমরা চেকপোস্ট শুরু করি, এবং এই চেকপোস্টটা আমাদের রাতের 11টা, 11:30 পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আমরা চলে। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচার শুরুর পর থেকে সহিংস ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 30 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গেল বছর 554টি দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দুদক মামলা করেছে 285 জনের বিরুদ্ধে। আদালতে অভিযোগপত্র দিয়েছে 195টি। সংস্থার দাবি, দুর্নীতির বিরুদ্ধে অব্যাহত রয়েছে জিরো টলারেন্স। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অভিযোগ, জনগণের আস্থা অর্জন করতে পারেনি সংস্থাটি, কারণ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বড় দুর্নীতিবাজরা। 2020 সালে বিভিন্ন মাধ্যমে 76,000 অভিযোগ পেয়েছে দুদক। বেশিরভাগ এসেছে হটলাইন 106-এ। এর বিপরীতে 487টি অভিযান চালিয়ে প্রমাণ সাপেক্ষে 124টি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। দুর্নীতি রোধে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে 774টি। এক বছরে 554টি দুর্নীতির অনুসন্ধান করে মামলা করেছে 285 জনের বিরুদ্ধে। আদালতে অভিযোগ দিয়েছে 195টি। জিজ্ঞাসাবাদ করেছে 2,500-এর বেশি জনকে। যে কোনো লোককে ডাকা মানে তো আপনার তার বিরুদ্ধে মামলা হবে বা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তো কিছু করা যাবে না। তদন্তের স্বার্থে তো ডাকতেই হয়, অনেককেই ডাকা লাগতে পারে। কেউ সাক্ষী হিসাবে আসে, কাউকে সন্দিগ্ধ আসাম হিসাবে আসে, এরকম বিভিন্ন পর্যায় থেকে ডাকতে হয়, তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। দুদকের মামলায় সাজা হয়েছে প্রায় 66.5%। এরপরও টিআইবি বলছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের অধিকাংশই চুনোপুটি। গেল বছর উদাহরণ সৃষ্টি করার মতো কোনো ব্যবস্থা নিতে পারেনি দুদক। বাস্তবে এটা কতটুকু কার্যকরী প্রতিষ্ঠানটি, এই তথ্য কিন্তু, সেই প্রশ্নের জবাব কিন্তু এই তথ্য দিতে পারে না। যারা রুই কাতলা, তাদের কাছে তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেই তথ্যের বিপরীতে তারা কতজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে, সেই ধরনের দৃষ্টান্ত যদি তারা একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সেটি হয়তোবা একটু আরো অর্থবহ হবে। দুর্নীতি করে বারবার পার পেয়ে যাওয়া দুর্নীতিবাজরা আরো বেপরোয়া হচ্ছে বলেও মন্তব্য টিআইবির। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত 9 মাসের মধ্যে করোনা শনাক্তের হার সবচেয়ে কম ছিল রোববার। এদিন দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 13,446 নমুনা পরীক্ষায়
করোনা শনাক্ত হয়েছে 569 জনের। এনে মোট শনাক্ত 5,27,632 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.23। দেশে করোনা আরও 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 16 এবং নারী 7 জন। এনে মোট প্রাণহানি দাঁড়ালো 7,906 জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.50। একদিনে নতুন করে সুস্থ 681 জন সহ মোট সুস্থ 4,72,437 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.54%। গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-তে প্রোটোকল জমা দেওয়া হয়েছে। দুপুরে এই আবেদন করে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড। BMRC-র অনুমোদনের পর ঔষধ প্রশাসন অধিদপ্তরেরও অনুমোদন লাগবে। এরপর ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু করা যাবে। সময়মতো অনুমোদন পেলে 10 দিনের মধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু করা সম্ভব বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। শতাধিক মানুষের উপরে চালানো হবে প্রথম ধাপের পরীক্ষা। কারো পার্শ্ব প্রতিক্রিয়া হলে থাকছে ক্ষতিপূরণের ব্যবস্থা। গত বছরের 2 জুলাই দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। তাদের উদ্ভাবিত করোনা টিকা প্রাণীদেহে ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। তৃতীয় বিশ্বের একটি দেশ একটি ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করে একটি রেগুলেটরি একটি এথিক্যাল কমিটির কাছে আবেদন জমা দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমরা যেটা প্রস্তাব করেছি যে যাদের SARS-CoV-2 ভ্যাকসিন ভাইরাসটি PCR নেগেটিভ থাকবে, যাদের বিভিন্ন কোমরবিডিটি থাকবে না, 18 বছরের উপরে সুস্থ বাংলাদেশের নাগরিক যারা প্রেগনেন্ট নন, তাদের উপর আমরা ভ্যাকসিন করব। ভার্চুয়ালে নয়, এবার আগের মতোই বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। তবে বইমেলা শুরু হবার তারিখ এখনও ঠিক হয়নি। দুপুরে বাংলা একাডেমির সভাকক্ষে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে বইমেলার প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে বলেও জানান তিনি। তার মতে 20 ফেব্রুয়ারি, 17 মার্চ ও 27 মার্চ প্রস্তাবিত 3টি তারিখ প্রধানমন্ত্রীর কাছে বইমেলা শুরুর দিন হিসেবে প্রস্তাব করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের বইমেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। এর আগে গত 10 ডিসেম্বর বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি নির্বাহী পরিষদের বৈঠকে 2021 সালের অমর একুশে গ্রন্থমেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারে যখন তেলের দাম বেশি, তখন টিসিবি ট্রাকেও সংকট। 2 লিটার তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। তাও আবার সাথে কিনতে হচ্ছে পেঁয়াজ ও ডাল। ডিলাররা বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই অবস্থা। বাণিজ্যমন্ত্রী বললেন, তেলের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানীর খামারবাড়ি মোড়ে টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে এসেছেন সালেহা বেগম। বাজারে দাম বেশি, তাই তেল কিনতে এসেছেন। 2 ঘন্টা পর 2 লিটার তেল পেয়েছেন, তবে সঙ্গে কিনতে হয়েছে পেঁয়াজ ও ডাল। না দাঁড়াইতে হয়, তো অনেক সময় লেট করতে হয়, সিরিয়াল ধরে নিতে হয়, লোকজন বেশি। তেলের দাম অনেক বেশি বাজারে। আপনার প্রতি লিটারে 25 টাকা 30 টাকা বেড়ে গেছে। ডিলাররা বলছেন প্রতি ট্রাকে 3000 কেজি পেঁয়াজ দিলেও ডাল 200 কেজি ও তেল দিচ্ছে 200 লিটার। বাজারে বোতলজাত তেল 130 টাকা লিটার, ট্রাকে 80 টাকা। যে কারণে তেলের চাহিদা বেশি থাকলেও দেওয়া যাচ্ছে না। আমরা বলছি, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাটা দেখতেছে, বাড়ায় দেবে আর কি। তেলটা আমরা দিব, আসলে ডেলিভারি দিতে অনেক সময় লাগে। আমরা এখন পেঁয়াজটা দিচ্ছি বেশি করে, তেলও পাশাপাশি দিচ্ছি, ডালও দিচ্ছি। তেলের বরাদ্দ বাড়বে, কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। টিসিবির হিসাবে 1 মাসে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। বাণিজ্যমন্ত্রী বলছেন, করোনা কারণে সরবরাহ ঘাটতির জন্য দাম বাড়িয়েছে উৎপাদককারী দেশগুলো। চেষ্টা চলছে দামটা একটু বাড়তি, ভোক্তাদের কষ্ট হচ্ছে, সব রকম প্রচেষ্টাই চালানো হচ্ছে। যারা তেলের ব্যবসা করছেন, ইম্পোর্টার বা যারা, তাদের সাথে আলোচনা হয়েছে যে কিভাবে এটা কম মানুষের কাছাকাছি পৌঁছে। তবে আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দামটা বেড়েছে এখন, যেটাই হলো আসল কারণ। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে তেলের চাহিদা 15 লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় 2700 কোটি টাকার আরও 2টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে গতি সঞ্চার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে প্রধানমন্ত্রী নতুন এ 2টি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচি 2টির বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে।
গত বছরের মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর বৃহৎ মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য 1 লাখ কোটি টাকার বেশি ঋণ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরই মধ্যে এসব প্রণোদনার বেশিরভাগ অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে। যদিও এসএমই শিল্প খাতে এখনও পুরোপুরি বিতরণ হয়নি প্রণোদনার অর্থ। গত নভেম্বরে অর্থনীতিতে প্রথম প্রণোদনার প্রভাব নিয়ে অর্থ বিভাগের আলোচনায় আরেকটি প্যাকেজ ঘোষণার সুপারিশ করেন সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে কুঠির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 2700 কোটি টাকার নতুন 2টি প্রণোদনার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম প্যাকেজের আকার 1,500 কোটি টাকা, যার আওতায় ঋণ পাবেন সিএসএমই ও নারী উদ্যোক্তারা। 1200 কোটি টাকার দ্বিতীয় প্যাকেজের আওতায় আগামী অর্থবছর দেশের 150টি উপজেলায় দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার আওতায় আনা হবে। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, বয়স্ক ও বিধবাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আজ 2700 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। উক্ত প্রণোদনা প্যাকেজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এসিং ফাউন্ডেশনের জন্য 300 কোটি টাকা বরাদ্দের অনুমতি দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু প্রণোদনা ঘোষণা করলেই হবে না। প্রণোদনার ঋণ যাতে সুষ্ঠুভাবে বণ্টন হয় তা কঠোরভাবে নজরদারির আওতায় আনতে হবে। স্বল্প সময়ে স্বল্প খরচে কিছু বেসিক কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে তাদেরকে যদি অন্তত প্রণোদনার অর্থ ছাড়ের মতো কিছুটা যদি সাহায্য করার ব্যবস্থা করা যেতে পারে স্বল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু অনেকেই রয়েছেন যারা পিছিয়ে পড়া, তারা কিন্তু এই প্রণোদনা প্যাকেজ থেকে গুরুত্বটা এবং উপকারটা পেতে পারবেন। নতুন 2টি সহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা দাঁড়ালো 23টিতে। এসব তহবিলে বরাদ্দ দেওয়া মোট অর্থের পরিমাণ 1,24,053 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির 4.44%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুড়িমারি স্থলবন্দরের সাথে সারা দেশের দূরত্ব কমিয়ে আনতে 2 বছর আগে লালমনিরহাটের কাকিনায় সেতু নির্মাণ হলেও এটি ব্যবহার করতে পারছে না বাস, ট্রাক সহ কোনো ভারী যানবাহন। চলাচল করতে হচ্ছে 60 কিলোমিটারেরও বেশি পথ ঘুরে। তিস্তা নদীর উপরে নির্মিত শেখ হাসিনা সেতুর সংযোগ সড়ক সংস্কার না হওয়ায় এবং রংপুর শহর বাইপাস সড়ক না থাকায় যাত্রী ও চালকদের এ দুর্ভোগ। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের সাথে সারা দেশের দূরত্ব কমিয়ে আনতে 2 বছর আগে তিস্তা নদীর উপর নির্মাণ হয় শেখ হাসিনা সেতু। লালমনিরহাটের কাকিনা ও রংপুরের মহিপুরকে যুক্ত করে নির্মিত 850 মিটার দৈর্ঘ্যের সেতুটির উদ্বোধন হয় 2018 সালের 16 সেপ্টেম্বর। কিন্তু উদ্বোধনের 2 বছরেও সেতুটির উপর দিয়ে চলাচল করতে পারছে না বাস, ট্রাক সহ রপ্তানি পণ্যবাহী ভারী যানবাহন। শহর বাইপাস সড়ক না থাকায় সেতু ব্যবহারকারী সব যানবাহন চলাচল করতে হয় রংপুর শহরের ভেতর দিয়ে, তাই ভারী যানবাহন চলাচলের অনুমতি মেলেনি। সেই সঙ্গে সেতুর 2 প্রান্তের সংযোগ সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অনেকটাই চলাচলের অনুপযোগী। খালি অটো আর ভ্যান গাড়ি চলে, এই রোডটায় যদি বাস চলতো, ট্রাক চলতো, আমাদের আরও সুবিধা হইতো। কিছু গাড়ি দেওয়া যায় তাহলে কিলোমিটার হিসাবে তাদের খরচটা কমবে এবং আমাদের এলাকায় ব্যবসায়িকভাবে আমরা ডেভেলপ করতে পারবো এবং উন্নতি লাভ করতে পারবো। রাস্তাঘাট ঠিক না করিয়ে যদি এই রাস্তা চালু করা হয় তখন পুরো রংপুর শহর দিয়ে জাম হয়ে যাবে। তারপরে এখন বাইরে দিয়ে যদি রাস্তা রংপুর মডার্নে তুলে দেওয়া যায় তাহলে এদিক দিয়ে সুবিধা হবে। সংযোগ সড়ক চালু করে ভারী যানবাহন চলাচলের জন্য সড়কটি দ্রুত খুলে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সিদ্ধান্ত হয় যে এই অ্যাপোজটা নির্মাণ না হওয়া পর্যন্ত আসলে সব ধরনের যানবাহন চলাচলের জন্য এটা বন্ধ রাখা হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এখনো বন্ধ আছে, কিন্তু এটা খুলে দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি চিঠি লিখেছি। বুড়িমারি স্থলবন্দর ভুটানের সঙ্গে দেশের পণ্য আনা নেয়ার প্রধান রুট। সেতুটি চালু হলে পরিবহন ব্যয় কমায় প্রতি বছর প্রায় 5 লাখ টন পণ্য আরও কম সময় এবং কম খরচে আমদানি রপ্তানি করা যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রাজিলে প্রয়োগ শুরু হয়েছে চীনের তৈরি সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের। এছাড়া জরুরি প্রয়োগের অনুমতি পেয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ড। রোববার দেশটির স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থায় অনুমোদন দেয়। সাও পাওলোর এক নার্সকে দেওয়া হয় চীনের ভ্যাকসিনের প্রথম ডোজ। অক্সফোর্ডের টিকার প্রথম চালান না পৌঁছানোয় দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে ব্রাজিল সরকার। এর আগে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের জরুরি প্রয়োগের আবেদন বাতিল করে দেয় ব্রাজিলের ন্যাশনাল হেলথ সার্ভেইলেন্স এজেন্সি। তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য উপাত্ত জমা না দিয়ে এই সিদ্ধান্ত বলে জানায় তারা। চিলি ও মেক্সিকোতে গত মাসে টিকা কার্যক্রম শুরু হলেও নানা জটিলতায় পিছিয়ে ব্রাজিল।
বিশ্ব প্রাণহানির দিক থেকে দ্বিতীয় ব্রাজিলে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত 84,88,000-এর বেশি। রাশিয়ার বিরোধী দলের নেতা পুতিনের সমালোচক অ্যালেক্সে নাভালনিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার পুলিশ। রোববার জার্মানি থেকে রাশিয়া অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়। রোববার তিনি রাশিয়ার উদ্দেশ্যে জার্মানি ত্যাগ করেন। তাকে বহনকারী বিমানটি মস্কোর ভিউনকোভো এয়ারপোর্টে অবতরণের কথা ছিল। সেখানে নাভালিনের সমর্থকরা জড়ো হওয়ায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তীতে নাভালিনকে বহনকারী বিমানটিকে মস্কোর সিমরিটিয়েভো বিমানবন্দর অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। পরে সেখানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 5 মাস আগে নাভালিনকে হত্যার উদ্দেশ্যে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগ করা হয়েছিল। এতে কোমায় চলে যান অ্যালেক্সেই নাভালনি। এ ঘটনায় রাশিয়া জড়িত বলে অভিযোগ নাভালনি এবং পশ্চিমা বিশ্বের, তবে অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। আফগানিস্তানের রাজধানী কাবুলে হাইকোর্টের 2 নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কাইয়ুম জানিয়েছেন, গাড়িতে যাওয়ার সময় বন্দুকধারীরা গুলি করলে নিহত হন তারা। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক। এদিকে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আফগান সরকার এবং তালেবানের মধ্যে কাতারে চলমান শান্তি আলোচনার মধ্যে এই হামলা হলো। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই হামলার সঙ্গে তালেবান জড়িত নয়। হতাশার রাত পার করল বার্সেলোনা। স্প্যানিশ সুপারকোপার ফাইনালে কাতালান জায়ান্টদের হারিয়ে শিরোপা উল্লাস করেছে অ্যাথলেটিক বিলবাও। আর হতাশার 16 কলা পূর্ণ হয় মেসির লাল কার্ড পাওয়ার মধ্য দিয়ে। মেজাজ হারিয়ে ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করেন আর্জেন্টাইন তারকা। সেই সাথে প্রথমবারের মতো বার্সার জার্সিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই দৃশ্যটা খুব অচেনা ঠেকবে আপনার কাছে। অচেনা বললেও আদতে ভুল হবে। এমন দৃশ্য আগে কখনো দেখাই যায়নি। এভাবে ফাউল করে লাল কার্ড দেখা মেসির জীবনে হয়নি। বার্সেলোনার জার্সিতে এই প্রথমবার লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হলো খুদে জাদুকরকে। এ যেন মেসির পুঞ্জীভূত হতাশার প্রতীকী রূপ। পুরো ম্যাচের চালচিত্র এমন শেষের ইঙ্গিত দেয় না। এরকম ট্র্যাজিক পরাজয় বরণ করতে হবে বার্সেলোনাকে, তা কে জানতো। 40 মিনিটে গ্রিজম্যানের শটে বার্সাই প্রথম লিড নেয়। বিরতির আগেই সমতায় ফেরে বিলবাও। পুরো ম্যাচে বার্সা বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণে হানা দিচ্ছিল বিলবাও। বার্সেলোনা খেলছিল বড় দলের মতো, যেন জয় নিয়েই ফিরবে। সে আত্মবিশ্বাসের জোরে 77 মিনিটে আবারও গোল বার্সার। জোড়া গোলে গ্রিজম্যান এগিয়ে দেন এবারও, কিন্তু বদলি নাম আসিয়ের 90 মিনিটে দারুণ এক গোল করে বিলবাওকে সমতায় ফেরান। আর সেই সাথে বদলে যায় হিসেব নিকেশ। মোমেন্টাম পেয়ে অতিরিক্ত সময়ের 3য় মিনিটে আবারও বিলবাওয়ের গোল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। সহজ একটি সুযোগ পেয়েও মিস করেন জোড়া গোল করা গ্রিজম্যান। আর শেষ দিকে তো মেজাজ হারিয়ে বসেন মেসি, যা বিরল চিত্র। যে চিত্র বার্সেলোনায় মেসির ক্রমাগত বেড়ে ওঠা হতাশারই প্রতিরূপ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। লিগে ভালো শুরুর আশা কোচ শরীফুল ইসলাম মানিকের। দলের মূল ভরসা 2 গাম্বিয়ান ফরওয়ার্ড সলেমন কিং ও ওমর জবে। শক্তিমত্তার বিচারে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। আক্রমণ ভাগে বিদেশিদের পাশাপাশি ছন্দে রয়েছে দেশি ফুটবলাররাও। তবে রক্ষণ নিয়ে চিন্তিত কোচ মারুফুল হক, কারণ রক্ষণের ভুলেই ফেডারেশন কাপের সেমি থেকে বিদায় নিতে হয় বন্দরনগরীর দলটিকে। সেখান থেকে শিক্ষা নিয়ে লিগ শুরু করতে চায় তারা। উড়ন্ত জয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিবিয়াতে নৈপুণ্যে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে 3-0 গোলে। এবার সবুজ জার্সিতে মোহামেডান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য তাদের। প্রথম সাফল্য আসরে ম্যাচের 10 মিনিটে। জাফর ইকবালের অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন মালি রিক্রুট সোলেমান দিয়াবাতে। আধা ঘন্টার মাথায় ব্যবধান দ্বিগুণ হয়েছে। এবার স্কোরার নাইজেরিয়ান ফরওয়ার্ড মোহাম্মদ নুরাত। বিরতি থেকে ফিরে আবারও স্পটলাইটে দিয়াবাতে তার অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন আমিনুর রহমান সজীব। বাকি সময় স্কোর লাইন আর পরিবর্তন আসেনি। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বড় আয়োজন সম্ভব হচ্ছে না করোনার কারণে। তাই তো দর্শকহীন মাঠে ক্রিকেটারদের জার্সিতেই ফুটিয়ে তোলা হবে স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। টাইগারদের জন্য যে জার্সি প্রস্তুত করা হয়েছে সেখানে শুধুই লাল সবুজের মিশ্রণ। স্মৃতিসৌধ বিজয়ের মুহূর্তও আছে জার্সিতে। এদিকে আগামী 2 সিরিজে ক্রিকেটারদের দেখে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করবে বিসিবি।
করোনাতে ভেস্তে গেছে মুজিব বর্ষ উদযাপনের সব পরিকল্পনা। সামনে আরও একটি উপলক্ষ, স্বাধীনতার 50 বছর পূর্তি। মার্চে দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, সেজন্য উইন্ডিজ সিরিজের উপলক্ষকে কাজে লাগাতে চান বিসিবি কর্তারা। করোনার কারণে বড়সড় কিছু করা যাচ্ছে না, তাই তো বিশেষ জার্সিতে স্মরণ করা হবে মুক্তিযুদ্ধকে, শ্রদ্ধা জানানো হবে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের। 20 জানুয়ারি প্রথম ওয়ানডেতে নতুন ডিজাইনের জার্সি পরবেন সাকিব মুশফিকরা। পুরা সবুজ এবং লাল দিয়ে করানো, এখানে অন্য কোনো কালার নেই। এবং এখানে আপনার আমাদের ফ্ল্যাগে যেভাবে সূর্যটা, লাল সূর্য যেটা আছে সেটা আমরা ওখানে তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি আপনার আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা যেভাবে স্বাধীনতার পর যেভাবে উল্লাস করেছে, সেলিব্রেট করেছে সেটা, এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ আছে সেটা আমরা ওখানে উল্লেখ করেছি। গেল বছর মার্চে নবায়ন হয়েছে ক্রিকেটারদের চুক্তি। 1 বছর হতে চলেছে, নতুন করে হিসাব নিকাশ করতে হচ্ছে। খেলা বন্ধ থাকায় ক্রিকেটারদের মূল্যায়ন করার সুযোগ নেই, সেজন্য আপাতত আগের তালিকায় বহাল থাকছে। 2-3টা সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্স দেখে নবায়নের সিদ্ধান্ত হবে। এবছর যেহেতু আমরা ওই ধরনের কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছি না, বিদায় যারা কন্ট্রাকচুয়ালে আছেন ওদেরকে আমরা রেখে আমরা 2-3টে সিরিজ দেখে তারপর হয়তো আমরা ডিসিশন নিব। আর মাত্র 2 দিনের অপেক্ষা, আবারও আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে তামিমকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে 18 জনের দল, সেখানে নেই সহ অধিনায়ক। তামিমের ইনজুরি অথবা কোনো কারণে খেলতে না পারলে তাৎক্ষণিক ঘোষণা করা হবে ভারপ্রাপ্ত অধিনায়কের নাম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার স্কোয়াডে পেসারের ছড়াছড়ি, কিন্তু সাকিব মিরাজ রায় উইন্ডিজ ম্যানেজমেন্টের চিন্তার কারণ। সিরিজে ব্যবধান করে দিতে পারে 2 দলের স্পিন সামর্থ্য। শিষ্যদের দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স। আজ বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আগে সেই দিন আর নেই। বাংলাদেশে আসার আগেই ক্যারিবীয়দের সঙ্গী হয়েছে আন্ডারডগ তকমা। মূল তারকাদের সফরে অনীহায় তরুণদের আধিক্য দলে। প্রায় আনকোরা নতুন একটি দল নিয়ে আসতে হয়েছে বাংলাদেশে। তবে এমন মিশনকে চ্যালেঞ্জ মানছেন কোচ ফিল সিমন্স। ক্রিকেটারদের শক্তি, দুর্বলতা, স্কিল পজিশন সম্পর্কে জানতে খুব বেশি সময় না পাওয়ায় প্রস্তুতি ম্যাচে চোখ উইন্ডিজ ম্যানেজমেন্টের। দলে অনেক নতুন মুখ, আমরা অনুশীলনের ধরনে খুব বেশি পরিবর্তন আনছি না। মূল ম্যাচের কৌশল প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স দেখে ঠিক করব। আমাদের আন্ডারডগ বলা হচ্ছে, প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তির জায়গা কাজে লাগাতে হবে। নিজেদের মাঝে বোঝাপড়ার চ্যালেঞ্জ আছে, পাশাপাশি থেমে নেই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ। টাইগার স্কোয়াডে 6 পেসারের অন্তর্ভুক্তি সত্ত্বেও বিভ্রান্ত হচ্ছেন না সিমন্স। সতর্ক চোখ স্বাগতিকদের শক্তির জায়গা স্পিনে। বাংলাদেশ স্কোয়াডে 6 পেসার নিয়েছে। ম্যাচে হয়তো 2 থেকে 3 পেসার খেলবে, কিন্তু এখনও বাংলাদেশ দলে 4 স্পিনার আছে। উইকেট হয়তো সেভাবেই প্রস্তুত হবে। বড় নামরা সরে গেছেন আগেই। ভঙ্গুর শক্তির উইন্ডিজ স্কোয়াডে 2 দফা হানা দিয়েছে করোনা। ভাঙ্গা গড়ার মাঝেই নিজেদের নতুন করে চেনানোর চ্যালেঞ্জ জেসন রোচদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 21 স্বর্ণসহ মোট 46টি পদক নিয়ে দলগত সেরা নৌবাহিনী। 13টি স্বর্ণসহ 42 পদক জেতা সেনাবাহিনী দ্বিতীয় হয়েছে। শেষ দিন আকর্ষণের কেন্দ্রে ছিল 200 মিটার রেস। গত আসরে ইসমাইল খানের কাছে শ্রেষ্ঠত্ব হারানো জহির রায়হান এবার হতাশ করেননি। 21.40 সেকেন্ড সময় নিয়ে জিতেছেন স্বর্ণ। মেয়েদের বিভাগে মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। 24.60 সেকেন্ড সময় নিয়েছেন নৌবাহিনীর এই স্প্রিন্টার। এবারের আয়োজনে মেয়েদের হাই জাম্প ও 3000 মিটারের নতুন 2টি জাতীয় রেকর্ড হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দিন ইসলাম, ভাই সহ গোয়েন্দার কাছে ধরা। সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যায় 22 জনের বিরুদ্ধে মামলা। শরীয়তপুরে 2 প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আহত 4। শিশু ধর্ষণের 4 রকম প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ 10 চিকিৎসক ও এসপিকে হাইকোর্টে তলব।
বিকেলে বসছে একাদশ সংসদের 11তম অধিবেশন। করোনা পরীক্ষা করে যোগ দেবেন সব সংসদ সদস্য। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রায় প্রতিদিনই সহিংসতা, শঙ্কায় প্রার্থী ও ভোটাররা, টহল ও চেকপোস্টেই সীমাবদ্ধ পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউব।